বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় বিষয় এম্পাওয়ারিং উইমেন ফার্মার্স, কাল্টিভেটিং লিডারশিপ। কৃষিক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে আজকের এই বিশেষ আলোচনার প্রথম পর্ব। এই পর্বে আমাদের বক্তা হিসেবে থাকছেন অতিথি ডক্টর অনুলীনা মান্না। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টির নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই।
বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, আমি ডক্টর অনুলীনা মান্না। আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনার বিষয় হিসেবে আমি বলতে চাই সেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং তার সম্বন্ধে আলোচনা। উমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপের একটি বড় অবদান রয়েছে। সেলফ হেল্প গ্রুপ অ্যাকচুয়ালি কী? আসলে স্বসহায়ক গোষ্ঠী এটি হচ্ছে এক ধরনের ছোট দল, যেখানে সাধারণত 12 থেকে 20 জনের মতো সদস্য সংখ্যা থাকেন এবং একই ধরনের সামাজিক
সমস্যা বা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে তারা যান এবং সেই সমস্যার তারা গোষ্ঠীবদ্ধভাবে সমাধান করেন। এগুলোকেই আমরা বলি স্বসহায়ক গোষ্ঠী। এর আগে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট এগ্রিকালচারের ক্ষেত্রে অনেকভাবে আমরা আলোচনা করেছি, তাদের সমস্যা কী, মহিলাদের ক্ষেত্রে মহিলারা কৃষি বিভাগে কৃষি কাজে আমাদের অর্থ সামাজিক কৃষি কাজে কিভাবে নিযুক্ত, তারা কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এবং সেগুলো বলতে গিয়ে আমরা দেখেছি যে গ্রামীণ অর্থনীতিতে যদি আমরা মহিলাদের বা নারী ক্ষমতায়নের বা প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করি, তো সেক্ষেত্রে মহিলাদের স্বমূল্যায়ন, তার অধিকার সম্বন্ধে স্বতন্ত্রতা এবং সুযোগ সুবিধা নেওয়ার প্রচলিত যে ধারাগুলি রয়েছে সেই সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া এবং নিজস্ব জীবনধারায় কিভাবে পছন্দ মতো পরিচালনায় ঘরে বাইরে তাদের সমান অধিকার নিয়ে থাকা যায়, কৃষিক্ষেত্রে তাদের অবদানকে বৈতনিক করে তোলা, এই ব্যাপারে তাদের সচেতনতা এবং নিজস্ব ক্ষমতা ও প্রভাবকে সামাজিকভাবে কিভাবে উন্নয়নের পথে এগোনো যায় সে সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। এবং এই আলোচনা করতে গিয়েই আমরা বলেছি যে বিভিন্ন রকম সংস্থা, বিভিন্ন রকম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি এ ব্যাপারে বহুলভাবে অগ্রসর হয়ে সাহায্য করেছে। তো নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা কিন্তু গ্রহণ করে এই সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গোষ্ঠী। এবার যদি আমরা একটু ইতিহাস ঘাঁটি তাহলে আমরা বুঝতে পারবো মাইরাদা বলে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থা প্রথম এই কর্ণাটক মানে দক্ষিণ ভারতের একটি রাজ্যে প্রথম এই সেলফ হেল্প গ্রুপের একটি গোষ্ঠী চালনা করে। তবুও এটা তখনও স্বসহায়ক গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ হিসেবে অবহিত হয়নি বা নির্ণীত হয়নি। ওনারা প্রত্যেক পরিবারে, একটি গ্রামের প্রত্যেক পরিবার থেকে একটি মহিলা সদস্যকে নিয়ে গ্রামের কমন বা যেটা হচ্ছে যে একই রকম যে সমস্যাগুলি রয়েছে অর্থনৈতিক এবং সামাজিক, সেগুলিকে নিয়ে আলোচনা করা এবং তার মাধ্যমে নতুন প্রকল্প বা সম্ভাবনার মাধ্যমে কিভাবে সেগুলির সমাধান করা যায় সেগুলো নিয়ে একটু তারা বিভিন্ন গোষ্ঠীতে এই গ্রামগুলির মহিলাদেরকে একত্রিত করেন। এগুলির সঙ্গে এটা প্রায় 1984 থেকে 85 সালের ঘটনা এবং এর পরে এই সংস্থাগুলির সঙ্গে এগুলি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট, কর্ণাটকের প্রত্যেকটা জেলাতে এই ধরনের ছোট ছোট সংগঠন যারা গ্রামীণ সমস্যা এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এইভাবে এগিয়ে যাবে, সেজন্য এই সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গোষ্ঠীগুলোকে প্রথম শুরু করা হয়। এবং এটা যদিও শুরু হয়েছিল প্রথম বেসরকারিভাবে, তবুও গভর্নমেন্টের তরফ থেকে নাবার্ড প্রথম 1991 সালে, নাবার্ড মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এরা এই গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত হয় এবং এদেরকে সেলফ হেল্প গ্রুপ হিসেবে নির্ণীত করে। যদিও এই গোষ্ঠীগুলোর মানে সব জায়গাতে, মানে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে এই কিছু কিছু গ্রামীণ ক্ষেত্রে এই গোষ্ঠীগুলো রয়েছে এবং বর্তমানে এগুলোর বহুল প্রচলন রয়েছে এবং এগুলো বিভিন্নভাবে সরকারি এবং বেসরকারি গোষ্ঠীদের সহায়তা পেয়ে থাকে এবং তার মাধ্যমে বিভিন্ন রকম ঋণ বা কিছু অনুদান পেয়ে থাকেন এবং তার মাধ্যমে তারা গ্রামের উন্নয়নের ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু শৈল্পিক ক্ষমতা বা তাদের নিজস্ব কিছু টেকনোলজি দিয়ে তারা এটা গ্রামের অর্থ সামাজিক উন্নতির পথে এগিয়ে যায়। তাহলে সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গোষ্ঠীর ক্ষেত্রে কোনগুলিকে আমরা বুঝে নেব, কোনগুলো মেন গুরুত্বপূর্ণ অবদান গ্রহণ করে সেগুলো আমরা দেখে নেব। প্রথম কথা, এটাতে 20 জনের কম জনসংখ্যা নিয়ে গঠিত হয় এবং মহিলা পরিচালিতই প্রধানত হন। তাছাড়াও এখানে পুরুষ মহিলা সংগঠনও থাকেন, মিক্সড মানে দুজনে মিলেই করেন এরকমও থাকেন, শুধু পুরুষ চালিতও হন। যেটা বহুল প্রচলিত সেটা কিন্তু মহিলা সংগঠন।
এবং মহিলাদের ক্ষেত্রে এটা বলা হয় যে তাদের এই যে সংগঠনটা তারা যেটা চালায়, তাদের যে প্রত্যেক পরিবার থেকে একমাত্র একটি করে সদস্যকে নেওয়া হয়, যার ফলে এই সংগঠনের যে আলোচনা হয় তাতে পারিবারিক সমস্যার তুলনায় সামাজিক সমস্যা বা গ্রামীণ সমস্যা, যেগুলো সকলেরই কমন বা তাদের সকলেরই একই রকম, সেই সমস্যা বা একই ধরনের যে সমস্যাগুলি আছে সেগুলো তুলে ধরা হয়। এছাড়াও যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাতে সংগঠনগুলিতে তাদের একটা আলাদা করে মিটিং হয় বা তাদের প্রতি সাপ্তাহিক কিংবা রেগুলার বেসিসে তাদের একটা মিটিং হয়, সপ্তাহে একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে খাতার রেকর্ড রাখা হয়। গ্রামীণ সমস্যা আলোচনার সঙ্গে সঙ্গে তার কিভাবে সুরাহা করা যায় সেটা হয় এবং সংগঠিতভাবেই এটা করা হয়। এছাড়াও আর 2-3টে কথা আমি এই সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে বলবো। সেক্ষেত্রে বিভিন্ন এনজিওরা তো তাদের অনুদান দেয়ই এবং সেই অনুদান তারা ঋণ হিসেবে নেয় এবং সেই ঋণ কিন্তু তারা শোধও করেন নিজস্ব সংগঠনের আয় থেকে। এবং তার মানে এই সংগঠনগুলো এটা নয় শুধু সমস্যার সমাধান করেন, তার মানে এই সংগঠনগুলো গ্রামীণ আয়ের একটি রাস্তা খুলে দেয় এবং সেই আয়টির কিছু কিছু ভাগ যারা সদস্য আছে তারাও এটাকে বহন করেন, কারণ তাদের শ্রম দিয়েই এই আয়টি আসে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের সংগঠনের কিছু নিয়মাবর্তী রয়েছে, যেমন প্রতি পরিবারের একজন সদস্য নিয়ে এই সংগঠন হয়। একটি হেল্প গ্রুপে বা স্বসহায়ক গোষ্ঠীতে যিনি নিযুক্ত থাকবেন তিনি কিন্তু আর 5টা গোষ্ঠীতে নিযুক্ত থাকতে পারবেন না। 10 থেকে 20 জনের মধ্যেই এই সংগঠনের সদস্য সংখ্যা থাকেন। সদস্যরা একজনকে বা দুজনকে দল পরিচালনার কাজে নিয়োজিত করেন। একজনকে বলা হয় অ্যানিমেটর, আরেকজনকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এবং দুজনেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বহুজাত মানে বাইরের দিকে যে সংস্থাগুলোর সঙ্গে তাদের যোগাযোগ থাকে তাদের কাছ থেকে ঋণের ব্যবস্থা, পরিকল্পনা, যোজনা, প্রযোজনা, সরকারি যে অনুদান থাকে তাদের সঙ্গে সেলফ হেল্প গ্রুপকে যুক্ত করা, এইসব কাজে লিপ্ত থাকেন এবং তারা গোটা দলটিকে পরিচালনা করেন। শুধু তাই নয়, একটি সেলফ হেল্প গ্রুপের সদস্য একাধিক সেলফ হেল্প গ্রুপে যেমন থাকতে পারে না, তেমনি সদস্যদের প্রত্যেককে সেই সেলফ হেল্প গ্রুপের যা আয় ব্যয় জমা খরচ যা পরিকল্পনা হচ্ছে সেখানে একটি পরিষ্কার লিপিবদ্ধ একটা চিত্র তাদের থাকতে হয় এবং প্রত্যেক সদস্য সে সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। যদি এই নিয়ম, এবং এই নিয়মটি কিন্তু খুবই মানে কঠিন, এবং কারণ এখান থেকে নিয়মচ্যুত হলে সেই সদস্যকে ওই সেলফ হেল্প গ্রুপ থেকে আওতা থেকে বহিষ্কার করা হয় এবং সেক্ষেত্রে নিয়মে কি করা হয়, কেউ যদি 3 বারের বেশি যদি কেউ মিটিং যদি না উপস্থিত থাকেন তাহলে তাকে কিন্তু সেলফ হেল্প গ্রুপের আওতায় আর রাখা হয় না। কোনো নিয়ম বিরুদ্ধ কাজ, সদস্যদের মতামত না নিয়ে যদি কেউ কোনো নিয়ম বিরুদ্ধ কাজ, কিছু টাকা পয়সার লেনদেন বা অন্য কিছুর সঙ্গে লিপ্ত হন তাহলে সেলফ হেল্প গ্রুপ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। এবং সহমতামতের বাইরে গিয়েও যদি কেউ অন্য ধরনের কোনো কাজ করেন, এবং মোটামুটি সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গ্রুপগুলিতে যাই কাজ হোক না কেন সেগুলো সহমত পোষণ করেই হয়। এটার ক্ষেত্রে গ্রুপ মিটিংয়ের ক্ষেত্রে সাপ্তাহিক যে মিটিংগুলো হয় সেখানে জমা খরচের হিসেব যেমন রাখা হয় তেমন ডেমোক্রেসিও মেনটেন করা হয়। মানে জনসাধারণের ক্ষেত্রে সবার সহমত নিয়ে কোনো একটা নির্দিষ্ট ডিসিশন বা কোনো একটা নির্দিষ্ট প্রকল্পে তারা উপনীত হন বা সমস্যার সম্মুখীন হলে সেটা করেন এবং নিজেদের যা কিছু সংস্থা আছে, এবং কৃষিক্ষেত্রে এটা কিন্তু খুব উপযোগী। কেমন কয়েকটি উদাহরণ দিই। মহিলারা শুধুমাত্র চাষের সময় ধান বা এগুলোর বিভিন্ন পরিচর্যার কাজে যেমন লিপ্ত থাকেন, তার বাইরে তাদের গোষ্ঠীবদ্ধভাবে তারা বিভিন্নভাবে গ্রামের বিভিন্ন মহিলাদেরকে অনুপ্রাণিত করেন উদ্যান বিদ্যা, যেমন ধরুন মশলা চাষ বিভিন্ন রকম, যেমন আদা, হলুদ, আদা, পেঁয়াজ, ঘরের সামান্য যে চৌহদ্দির মধ্যে যতটুকু চাষ করা যায় সেটুকুর জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। কিছু টেলারিং সিস্টেম,
টেলারিং সিস্টেম মানে জামা কাপড় এগুলো তৈরি করা। এমনকি কিছু কিছু উদাহরণ এমনও দেখা গেছে যে গ্রামের যে স্কুলটি আছে তার স্কুলের সমস্ত দায়িত্ব, স্কুলের সমস্ত ড্রেস তৈরি বা তাদের যে পোশাক তৈরির দায়িত্ব একটি সেলফ হেল্প গ্রুপ গ্রহণ করেছে এবং তারা সেলাই করে সেই উপযুক্ত সময়ে সেই স্কুলের সেই পোশাক তারা বানিয়ে স্কুলকে দিয়েছে এবং সেই পোশাক পরেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্কুলের নিয়ম সব কিছু মেনটেন করছে। তো এই ধরনের যে সার্বিকভাবে একটা সংগঠিত হয়ে একটা সার্বিকভাবে মহিলা পরিচালিত যে শুধুমাত্র মানে কৃষিক্ষেত্রে নয়, কৃষিক্ষেত্রের সহায়ক যে দিকগুলো আছে সেগুলোকেও যে তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ফুড প্রসেসিং মানে কি, মানে আমরা ধান চাষ করি কিন্তু ধান চাষের পরে ধান তো আমরা বিক্রি করি না, আমরা চাল বিক্রি করি। তো সেক্ষেত্রে সেই চালটা যে তৈরি করা হবে এই সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে বিভিন্ন গ্রামের বিভিন্ন পরিবারের কাছে বিভিন্ন যোজনার মাধ্যমে এই চাল তৈরি বা বিভিন্ন রকম চালের প্রোডাক্ট তৈরি কিংবা হচ্ছে যে পাঁপড় বড়ি এই ধরনের বিভিন্ন রকম পরিকল্পনার মাধ্যমে তারা গ্রামকে যেমন এবং সেগুলো বিক্রি করে যে রকম আয় তাদের হয় সেটা গ্রামীণ ওই সেলফ হেল্প গ্রুপের মধ্যেই থাকে এবং গ্রামীণ সার্বিক একটা উন্নয়নের পথে সেলফ হেল্প গ্রুপ কিন্তু এভাবে খুব সাহায্য করে। যদি আমরা সেলফ হেল্প গ্রুপের আরও কিছু দিক আলোচনা করতে চাই তাহলে এদের যে ভেতরের যে পরিকল্পনা সেটা যদি আমরা বুঝতে চাই তাতে কি হয় যে মহিলা এম্পাওয়ারমেন্টের সঙ্গে এটার কি সম্পর্ক। প্রথম কথা তো সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন ধরুন তারা প্রতিনিয়ত একটা আয়ের রাস্তা দেখছে, বহুমুখী আয়ের রাস্তা, যেটা আমাদের আগেও আলোচনা হয়েছিল যে ভারতবর্ষের অর্থসামাজিক বা আমাদের গ্রামীণ যে জায়গাগুলো আছে তাদের আর্থসামাজিক উন্নতির ক্ষেত্রে যেটা একটা বড় উন্নয়ন, সেক্ষেত্রে তো বহুমুখী একটা আয়ের রাস্তা খোলে। তাছাড়াও মহিলাদের যে বাধাগুলো ছিল, যে সচেতনতা বোধগুলো কম ছিল, সেগুলো কিন্তু বাড়তে থাকে। কেন না, সাধারণ যে প্রথাগত যে চিন্তাধারা সেই প্রথাগত চিন্তাধারাগুলো থেকে বেরিয়ে এসে মহিলারা নতুনভাবে চিন্তা করতে শুরু করেন এবং তারা একটা সংগঠনের মাধ্যমে মানে সকলের চিন্তাধারা মিলিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে তারা সেই কোনো একটা সমস্যা থাকলে তার সমাধান করতে থাকেন। এছাড়াও যেটা হচ্ছে যে প্রধান বিষয়, যেটা হচ্ছে যে তাদের হচ্ছে যে আত্মনির্ভরশীলতা এবং হচ্ছে যে আত্মনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা কিন্তু বাড়তে থাকে। সিদ্ধান্ত গ্রহণ, আত্মনির্ভরশীলতা, পরিকল্পনা তৈরি করা, এগুলো কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে একটা বড় গতি। কারণ কি, মহিলাদের মধ্যে এই বোধগুলো কম থাকার জন্য বিনা পরিশ্রম অবৈতনিক পরিশ্রমের দিকে তাদের ঝোঁকটা বেশি ছিল, যেটা আস্তে আস্তে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদের বৈতনিক ব্যাপারে বোধগুলো বাড়ছে। শুধু তাই নয়, যেহেতু এই সেলফ হেল্প গ্রুপগুলোর সঙ্গে আমাদের এই স্বসহায়ক গোষ্ঠীগুলোর সঙ্গে প্রচুর সরকারি অনুদান এবং বেসরকারি অনুদানের যোগাযোগ থাকে বা সরকার মাধ্যমে বেসরকারি কিছু সংস্থার যোগাযোগ থাকে, সেহেতু বাজার দর এবং বিভিন্ন রকম যে ক্যাম্পের মাধ্যমে মহিলাদের ওয়াকিবহাল করা হয় কিভাবে আমরা আমাদের উপযুক্ত চাষের জিনিসগুলোকে ঠিকমতো পরিচালনা করে বাজারে সমুচিত আমাদের যে আয়ের রাস্তা আমরা খুলে দিতে পারি এবং কতটা লাভের মুখ আমরা দেখতে পারি। এটা কিন্তু সেলফ হেল্প গ্রুপগুলো যত বাড়ছে তত এগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আরেকটা কি, এই যে গভর্নমেন্টের সঙ্গে যে লিঙ্ক হওয়া, তাতে নিজস্ব টাকা না থাকলেও একটা ঋণের ব্যবস্থা আছে। সেই ঋণ কিন্তু সুদ কিন্তু খুব কমে সরকার থেকে দেওয়া হয়। এই এগুলো অনুদান না বলে একটা ঋণ বলা হয় এবং যে ঋণের ভার তারা বহন করতে পারেন এবং এই ঋণটা তারা নিজস্ব আয়ের মাধ্যমেই আবার সেই সংস্থাকে ফিরিয়ে দেন। এবং এই যে পুরো যে পরিচালনার দায়িত্ব, এটা কিন্তু মহিলা পরিচালিত। আমাদের যদি ভারতবর্ষের চিত্র আমরা এই মুহূর্তে তুলে ধরি বা গ্রাম বাংলা বা গ্রামীণ ভারতবর্ষের চিত্র যদি আমরা এই মুহূর্তে তুলে ধরি, সেটা যতই প্রত্যন্ত জায়গা হোক, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, যেখানে মহিলারা যতই কম অগ্রসর হোক কিন্তু সেলফ হেল্প গ্রুপের ফলে তারা কিন্তু এগিয়ে আসছে। শুধু তাই নয়, গ্রামীণ যে সভাগুলো আছে, যে পঞ্চায়েতের যে জায়গাগুলো আছে, তাদের সঙ্গে সেলফ হেল্প গ্রুপের একটা যোগাযোগ করা হচ্ছে, যার ফলে গ্রামের যে সমস্যাগুলো সেই আলোচনার মধ্যে সেলফ হেল্প গ্রুপগুলো
মহিলাদেরকে রাখা হচ্ছে, স্বসহায়ক গোষ্ঠীর যে মহিলারা তারা সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করছেন, তাদের মতো করে তারা এই সমস্যার সমাধানের একটি পথ খুঁজে পাচ্ছেন এবং একটা সাংগঠনিক হওয়ার জন্য ব্যক্তিগত আয় বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও আমি যদি বলি, এটার মাধ্যমে বহু পরিবার যে শিক্ষাগত যোগ্যতা থেকে একটু বহির্ভূত মানে শিক্ষাগত যোগ্যতা যাদের ছিল না, যে মহিলাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে, তারা বারবার বাস্তবিক এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে বা সাংগঠনিক শক্তির মধ্যে দিয়ে ক্রমাগত সেগুলোর মধ্যে দিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে তাদের সেই শিক্ষাগত যোগ্যতার কিছুটা হলেও মান উন্নয়ন হচ্ছে। কারণ তারা সরাসরিভাবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার জন্য এবং তাদের সহকর্মীদের প্রচেষ্টাতে গ্রামের বিভিন্ন রকম পঞ্চায়েত বা তাদের সদস্যদের বিভিন্নভাবে তাদের সহযোগিতার ফলে তারা কিন্তু নিজেদের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কৃষিভিত্তিক আমাদের ভারতবর্ষের দেশে, তাই জন্য এই সেলফ হেল্প গ্রুপের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে সেলফ হেল্প গ্রুপ বলতে আমরা যেটাকে বুঝলাম সেটা হচ্ছে যে একটি সংগঠন যেটা মহিলা পরিচালিত এবং এর সঙ্গে কিন্তু মহিলা এম্পাওয়ারমেন্ট মানে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে কিন্তু বহুল অগ্রগতি হয়েছে এবং শেষ 5 বছর ধরে এই ধরনের সংস্থার ক্রমাগত কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং সেক্ষেত্রে সরকারের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সরকার কিন্তু এ ব্যাপারে সেলফ হেল্প গ্রুপকে হচ্ছে যে বারবার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলে তাদের বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে গ্রামীণ যে ভারতের যে উন্নয়ন যেখানে আটকে ছিল সেটা বহুমুখী আয়ের মুখ দেখছে। গ্রামীণ সার্বিক একটা উন্নতি হচ্ছে গ্রামের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে, যেটা কিন্তু একটা খুব বড় পাওনা। কারণ তাদের এই প্রজন্ম যদি তাদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, নারীর উন্নয়নের ক্ষেত্রে এখন দাঁড়িয়ে যে চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হচ্ছি সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা কাটিয়ে বা যে বাধার মুখোমুখি হচ্ছে আন্তর্বাধা মানে মানসিক বাধা কিংবা সামাজিক বাধার যে মুখোমুখি হচ্ছে, নারীদের এই সংগঠনের এগিয়ে আসার জন্য সেই বাধাগুলোকে আমরা পেরিয়ে কিন্তু আরও এগিয়ে যেতে পারবো এবং এই সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা কিন্তু নারী ক্ষমতায়ন বা নারী শিক্ষণের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেলাম এবং 2026 সালকে যে আমরা উমেন এম্পাওয়ারমেন্ট ইয়ার হিসেবে ডিক্লেয়ার করছি বা আমরা যদি ঘোষণা করা হবে, এটা বলা হচ্ছে, ওটাকে নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভারতবাসী হিসেবে বা আমাদের গ্রামীণ ভারতের তরফ থেকে আমরা কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে একটি ধাপ এগিয়ে রইলাম এবং এই গ্রুপগুলোর মাধ্যমে এগুলো যারা আরও সশক্তি হয়ে উঠুক, এই বিভিন্ন রকম আমাদের এই যে কৃষি বার্তা বলুন বা বিভিন্ন এই শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু যারা আমরা এগুলোর সঙ্গে যুক্ত আছি, এই কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছি বা কৃষিবিদ্যার সঙ্গে যুক্ত আছি, তারা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে এগুলো যাতে আরও বেশি সশক্তিকরণ হয়ে ওঠে, মানে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায়।
বন্ধু, এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।